ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে গিয়ে আজকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কংগ্রেসের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পাল্টা অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তার তরফেও আক্রমণ ধেয়ে এসেছে। অধীর চৌধুরী কি বলেছেন পরপর দেখুন। बीजेपी का साथ अंडरस्टैंडिंग करके चलते चलते कांग्रेस नहीं कर पाया। মোদির কাছে সুপারে নিয়ে নিলেন আপনি। এটা তো আপনার সঙ্গে মোদির গটআপ গেম চলছে। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার আগে শনিবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন বিজেপির সঙ্গে কংগ্রেসের আঁতাতের অভিযোগ। 2024-এর লোকসভা ভোটে মোদি বিরোধী জোটের মুখ কে হবে, এই প্রশ্নকে সামনে রেখে সাম্প্রতিককালে কখনো নরম আবার কখনো গরম হয়েছে তৃণমূল ও কংগ্রেসের সম্পর্ক। 28শে জুলাই দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। এরপর মোদি বিরোধী জোটের বার্তা দিতে ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। কিন্তু 6 সেপ্টেম্বর দিল্লিতে কয়লাকাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসকে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, कांग्रेस की तरह मैं स्पेसिफिकली कह रहा हूं, या कोई और राजनीतिक दल की तरह घर में बैठ जाएगी, हम जिंदगी दे देंगे, जिंदगी दांव पे लगा देंगे, पर सर नहीं झुकाएंगे। আর শনিবার সরাসরি কংগ্রেস বিজেপির আঁতাতের অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। हमारा तृणमूल कांग्रेसी देश भर काम करेंगे, बंगाल को लेकर और से स्टेट में काम करेंगे। कांग्रेस नहीं कर पाया, बीजेपी का साथ अंडरस्टैंडिंग करके चलते चलते हम लोग थक गया है। हम लोग ही करेंगे, हम लोग ही कर पाएंगे। इन्हीं के लिए भवानीपुर से उसको शुरुआत होगा और हिंदुस्तान में जब बीजेपी को हम हटाएंगे तब हम देखेंगे लड़ाई कैसे चलते हैं। যেদিন থেকে আপনার ভাইপোকে ইডি দপ্তরে ডাকলো আপনার খারাপ লাগলো। আরে আপনার ভাইপোকে ডাকার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে আপনার ভাইপোকে ডেকে বুঝিয়ে দেওয়া হলো যে লাইনে না চলে বিপদ। তারপর দিন থেকে আপনি গালাগালি করতে আরম্ভ করলেন কংগ্রেসকে। শুক্রবারও বিজেপির পাশাপাশি তৃণমূল নেত্রী নিশানায় ছিল বাম কংগ্রেস। সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়? 34 বছর। কত অন্যায় করেছে, আজ পর্যন্ত একটা সিবিআই কেস হয়েছে? কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। বিজেপি খুশি হবে যদি দেখে যে বিজেপির বিরুদ্ধে উনি যেমন কংগ্রেসের বিরুদ্ধে উনি তেমন, তাতে বিজেপিরই লাভ হবে। সেটা উনি করছেন, আমরা টের পাচ্ছি। সততার প্রতীক মমতা ব্যানার্জি, এই লেখাটা উড়ে গেল কোথায়? বাংলার নতুন জোকারের নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। যদিও বিজেপি একে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল কংগ্রেসের হাত ধরে আর কংগ্রেসের নাম নিয়ে পশ্চিমবঙ্গে পালাবদল করেছে। বিভিন্ন সময় কংগ্রেসের নৈশভোজের পার্টিতে তারা পৌঁছে যাচ্ছে, কখনো পুষ্পস্তবক গিয়ে দিয়ে আসছে। সুতরাং তৃণমূল কংগ্রেস নিজের অবস্থানটা স্পষ্ট করুক। তাদের এই ধরনের বিবৃতির জন্য আজকে গোটা তৃণমূল কংগ্রেস দলটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা হাস্যাস্পদ বস্তুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে ভবানীপুরে উপনির্বাচনের আগে তুঙ্গে উঠেছে দরজা। সমিত সেনগুপ্ত, রাজীব চৌধুরী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করব। অভিষেক, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অনেকে এরকমটা বলছিলেন যে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী না দিয়ে জাতীয় স্তরে তৃণমূলকে একটা জোট বার্তা দিল বলে মনে করা হচ্ছে। সেখানে সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে গিয়ে একবারে তীক্ষ্ণ ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন। শুধু নয়, তিনি এটাও বলছেন বোঝাপড়া হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মস্তিষ্ক বিকৃতি হয় তার উত্তর তো আর আমি দিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জাগো বাংলাতে লিখেছেন বা মমতা ব্যানার্জির ইচ্ছেতে লেখা হয়েছে যে কংগ্রেস নাকি পচা ডোবা। তা বারবার পচা ডোবাতে উনি যান কেন? উনি এই দুয়ারে দীঘা প্রকল্প করে আমার দুটো ছোট ছোট বোন মারা গেছে, আগে সেগুলো দেখুন, দেশের স্বপ্ন পরে দেখবেন। আর সেকেন্ডলি একটা কথা বলি, সমস্যা যে মমতা ব্যানার্জির ইতিহাস ভূগোল জ্ঞান টুকে পাস করলে যা হয়, নকল ডিগ্রিরও তো কিছু বক্তব্য নেই। আমাদের এগেনস্টে ন্যাশনাল হেরাল্ড কেসে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে সমন দেওয়া হয়েছিল এবং তারপরে 31শে জুলাই 2021 সালে দিল্লি হাইকোর্ট বলছে এদের বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ নেই, ছেড়ে দিন। ডিকে শিবকুমারকে 2019 সালে গ্রেফতার করা হলো, অক্টোবর মাসে নভেম্বর মাসে ছেড়ে দিতে হলো। এবার সমস্যা হচ্ছে আমরা তো কয়লা চুরি, গরু চুরি এগুলো করি না।
না আমার হয়েছে আরো সমস্যা, নাম অভিষেক ব্যানার্জি, এবং মানে আমার ভয় লাগে যে একজন হচ্ছে ভুয়ো ডিগ্রিধারী আর আমার কাছে একটা মানে প্রকৃত ডিগ্রি, এই নামের বিড়ম্বনা হচ্ছে এই জায়গাতে। এবার সমস্যা হচ্ছে যে মানে যার জন্ম হচ্ছে বিজেপির সূতিকা গৃহে, তার তো মানে সে তো বিজেপির এজেন্টের মতো কাজ করবে, এটাই স্বাভাবিক। মানে যেরকম স্লিপার সেল হয় না, আপনি স্লিপার সেলকে আলাদা করে দেখে বুঝতে পারবেন না, ঠিক যেই মুহূর্তে হঠাৎ করে মানব বোমা বিস্ফোরণ করে বেরিয়ে যাবে। মমতা ব্যানার্জি হচ্ছে বিজেপি স্লিপার সেল। মানে আমরা ভবানীপুরে কন্টেস্ট করছি না, ভবানীপুরে আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে, হয় মস্তিষ্ক বিকৃতি অথবা স্লিপার সেলের আইডেন্টিটি জাগ্রত হয়েছে। এজেন্টের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই জোটের ক্ষেত্রে তৃণমূল কতটা আন্তরিক, আজকে এই প্রশ্ন কংগ্রেস তুলছে। অধীর রঞ্জন চৌধুরী তো সরাসরি মোদি মমতা গটাবের কথা বলছেন। দেখো শুভ্র, স্বামীজি একটা কথা বলেছিল, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, তার শেষে বলেছিল সুতরাং পৌরুষ প্রকাশ করো। তা আমি বলছি 2014 থেকে 2019 কবারা পৌরুষ প্রকাশ করলো, আজকে কাকে বলে? হ্যাঁ, উনি কি সিজন পলিটিশিয়ান? আজকে এটা দেখা যাচ্ছে 50-এর কোটা আজকে কংগ্রেস নেমে যাচ্ছে, যেখানে 200টি আসন বিজেপি দাঁড়াচ্ছে, একদিক কষ্ট মানে কংগ্রেস আজকে বিজেপি দাঁড়াচ্ছে কোথায়? এটা কম্প্রোমাইজ হচ্ছে। 10 বছরে কোন আন্দোলনটা করেছে? এটা আন্দোলন হচ্ছে, 2 দিন আন্দোলন করে 3 দিন বিদেশে যাচ্ছে, এর কার মানেটা কি? এটাকে বোঝা যাচ্ছে না আজকে? হ্যাঁ, দুটো যদি ন্যাশনাল পার্টি থাকে, আজকে বিজেপি দুবার কেন এভাবে দাঁড়াচ্ছে? কোথায় আছে কংগ্রেসের আসন দাঁড়াচ্ছে? চালাকি। আজকে 23 জন বিক্ষুব্ধ কংগ্রেসে কেন? আমি অভিষেক যেহেতু তৃণমূলের মুখপত্রের কথা উল্লেখ করলাম, আমি সেখানে একটা লাইন শুধু উল্লেখ করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যেখানে সম্পাদকীয় পাতায় লেখা হচ্ছে অভিষেক যে কংগ্রেস গুচ্ছ গুচ্ছ আসনে হেরে বিজেপিকে বেশি সাংসদ নিয়ে দিল্লি যাওয়ার সুযোগ করে দিয়েছে, কংগ্রেস আন্দোলনে ব্যর্থ হয়ে রাজ্যে রাজ্যে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। আজকে তো সেই কথারই প্রতিফলন, অনুরণন শোনা গিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে 42 মানে লড়াই করে উনি 24টা ওনার সাকসেস রেট হচ্ছে গিয়ে মানে, তাহলে উনি কেন বাকি 18টা জায়গাতে জিততে পারলেন না? মানে 22টা দিয়ে জিতেছে, কেন 20টাতে উনি জিততে পারলেন না? যে পশ্চিমবঙ্গের বাইরে তারপরে 2021 কি করলো? দেবনারায়ণ বক্তব্য শোনার অভ্যেস করো, অনেক বয়স হয়েছে। এরকম অসভ্য আমি কিন্তু একজন অধ্যাপকের কাছ থেকে এক্সপেক্ট করি না। মানে তৃণমূলের মতো অশিক্ষিত দলের সঙ্গে থেকে মানে তুমি অসভ্য হয়ে গেছো। আনফরচুনেটলি আমাকে অন ক্যামেরা বলতে হচ্ছে। তুমি একটু শোনো না, তাহলে তো না আমি তোমাকে বলছি এটা কি ধরনের অসভ্যতা? কোনটা রিভাইভ করলো? বয়স্ক একজন মানুষ হয়েছে, না কংগ্রেস কোনটা রিভাইভ করলো? এক সেকেন্ড, কংগ্রেস কোনটা রিভাইভ করলো? কংগ্রেস কি রিভাইভ করতে পেরেছে? আসানসোল বা কুচবিহার ক্রস করলে মমতা ব্যানার্জির দলের ভূমিকা হচ্ছে ভোট কাটুয়ারে। উনি বলছেন গোয়ায় যাবেন, উনি গোয়ায় গিয়ে আলটিমেটলি বিজেপির মানে গোয়াতে আছে 2টো সিট, উনি যাচ্ছেন ত্রিপুরাতে, উনি কংগ্রেসের ভোট কাটতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের বাইরে একটা জায়গায় সিট জিতে দেখা বড় বড় কথা অনেক। যার ডিগ্রি বুয়ো, যার ভাইপোর ডিগ্রি বুয়ো, তার সঙ্গে আমি অন্তত রাজনৈতিক সততা আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে যাব। আমি বলছি এইরকম বিশ্বনাথ চক্রবর্তী এখানে একা কথাবার্তা বলতে এসেছে। এটা শুভ্র, আমি আমার 3-4টে বিষয় আছে। তৃণমূল নেতৃত্ব যেভাবে ধারাবাহিকভাবে কংগ্রেসের নেতৃত্বের উপর আক্রমণ শানাচ্ছে, তাতে লাভটা কার হচ্ছে? শেষ পর্যন্ত তো বিজেপির হাতটা শক্ত হচ্ছে। মানে যখন বিরোধীরা ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে লড়াই করার কথা, তখন তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে যখন বারবার কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করছে, আলাদা একটা অবস্থান নিচ্ছে, তার মধ্যে দিয়ে তো বিজেপি শক্তিশালী হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে বা বিরোধী দলকে শক্তিশালী করবে না বিজেপিকে শক্তিশালী করবে? এই প্রশ্নটা তো মানুষের মধ্যে সংশয় তৈরি হতে বাধ্য। একই সাথে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে তৃণমূল কংগ্রেস যদি আমি ধরে নিই 42-এর মধ্যে 42টা আসনও পাবে, সব মিলে যদি 50টা আসনও পায়, তা দিয়ে কি বিকল্প সরকার তৈরি করতে পারবে? মানে কংগ্রেসকে বাদ দিয়ে বা কংগ্রেসের যদি ভালো ফলাফল না হয় তাকে বা অস্বীকার করে তৃণমূল কংগ্রেস কি সত্যি মোদী অমিত শাহ বিরোধিতাকে বিকল্প শক্তি দিতে পারবে কেন্দ্রে? নরেন্দ্র মোদীর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় তো চুপ থাকছেন কেন? অমিত শাহ নিয়ে তারা অনেক কথা বলছেন,
তাহলে নরেন্দ্র মোদী কে বলছে না? কে বলছে না? নরেন্দ্র মোদী সম্পর্কে নরেন্দ্র মোদী অমিত শাহ পরিষ্কার বলছে। আরে আপনারা ভাগ করছেন কেন? আরে আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা সবসময় বলেন পারসেপশন। আজকে এই গুজরাট দাঙ্গার পর ফুল পাঠিয়েছে, গুজরাট দাঙ্গার পর ফুল পাঠিয়েছে, আরএসএস এর বড়বাবু লেখা হচ্ছে মা দুর্গা, নেকা নেকা কথা হচ্ছে এখানে বসে। এবং নেকা তুমি বলো না, তোমরা কি আজকে আছো? নেতৃত্বের প্রশ্নটা সামনে আনার ফলে শুভ্র, নেতৃত্বের প্রশ্নটা সামনে আনার ফলে বিরোধী রাজনৈতিক শক্তিটা কিন্তু ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের প্রশ্নটাকে সামনে আনছেন। আমি ঠিক এখানে একটা অন্য প্রসঙ্গ তুলতে চাই। আমি এখানে একটা কথা বিশ্বনাথের কাছে এই বিষয়ে আমি আসবো, সেটা হচ্ছে যেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে এর ফলে বিজেপির হাত শক্ত হচ্ছে। আজকে তো ভবানীপুরের বিধানসভা উপনির্বাচনে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশ থেকে বিজেপিকে সরানোর জন্য তৃণমূল একাই যথেষ্ট, কারুর প্রয়োজন নেই। আমি বিশ্বনাথে আসবো, তবে হ্যাঁ, যেটা বিশ্বনাথ বলছিলেন যে বিজেপির হাত এতে শক্ত হচ্ছে, স্বস্তির আবহ এখন যেটা তৈরি হচ্ছে রাজ্যে বিজেপির জন্য। দীপ বিশ্বাস। নমস্কার। আমি প্রথমেই বলবো, জাতীয় স্তরে 2014 সালের পর থেকে এমন একটি সরকার দেশে এসছে যারা দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন দেশের মানুষকে উপহার দিয়েছে। আর এদের সামনে পূর্বের কংগ্রেসের সরকার হোক বা বর্তমানে রাজ্যে যে তৃণমূল সরকার রয়েছে, এরা একদম দুর্নীতিগ্রস্ত এবং এরা কোনোভাবেই জনহিত কাজকর্মের সঙ্গে যুক্ত নয়। ফলে এরা বিজেপিকে ভয় পাচ্ছে। আগামী দিনে বিজেপির প্রতিদ্বন্দ্বী এরা হতে পারছে না, বিজেপির মূল প্রতিপক্ষ কিন্তু এরা হতে পারছে না। বিজেপিকে মোকাবিলা করার ক্ষমতা না কংগ্রেসের আছে, না তৃণমূল কংগ্রেসের আছে। তাই এরা একে অপরকে দোষারোপ করছে, কারণ এরা দুজনেই দুর্নীতিগ্রস্ত। আজকে দেখুন, আজকে আমি যদি রাজ্যের কথাই বলি, এখানে সারদা হোক, নারদা হোক, রোজভ্যালি হোক, কিংবা গরু পাচার, কয়লা পাচার কি নেই এখানে। তারপরে কংগ্রেস 2G 3G স্পেকট্রাম থেকে শুরু করে কমনওয়েলথ গেম থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি। এই দুর্নীতি থেকে মানুষ মুক্তি চেয়েছিল বলেই 2019-এ আবার পুনরায় দ্বিতীয়বারের জন্য আমরা দুপক্ষেরই সমান অভিযোগ বিজেপির বিরুদ্ধেও রয়েছে। চার্জশিট পেশ করতে পারে না, মানে দুর্নীতির সব রকম ইনসাইডার ইনফরমেশন বিজেপির মুখপাত্রগুলোর কাছে থাকে, এসে চ্যানেলে এসে বড় বড় কথা বলে। সিবিআই ইডি একটা চার্জশিট কেন পেশ করতে পারে না? মানে এস এম কৃষ্ণার বিরুদ্ধে যেই মুহূর্তে চার্জশিট পেশ হচ্ছে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বিজেপিকে নিয়ে নেওয়া হচ্ছে। আর কি মানে একদম ভুল তথ্য। আচ্ছা, আদানি ভুল তথ্য বলছো, অভিষেকটা ভুল তথ্য দিচ্ছ। তদন্ত হওয়ার মানে তদন্ত হওয়ার সময় একটা সময় সীমা করেছে। আজকে তদন্ত শুরু করলে সেটা কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, অভিষেকটা কেউ বাদ যাবে না। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আছে। বিশ্বনাথ, আপনি দুটো ছবি পাশাপাশি রাখুন। একদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে এই জোটকে সংঘবদ্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, আর তারই পাশে দেখুন ভবানীপুর নির্বাচনের আগে লাগাতার তৃণমূলের কংগ্রেসকে নিশানা, কংগ্রেসকে তৃণমূলের নিশানা। এই দুটো ছবি পাশাপাশি কিভাবে একসাথে চলতে পারে, কৌশল কি থাকতে পারে এর মাঝে বলে আপনি মনে করেন? দেখো, একটা পরিষ্কার কথা বলি, মানুষের মধ্যে সংশয় তৈরি হতে বাধ্য যে বিজেপির প্রতিপক্ষ কে, কংগ্রেস নাকি বিজেপির প্রতিপক্ষ মানে তৃণমূল কংগ্রেস। মানে তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে যে এই যে বারবার বিরোধী নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সামগ্রিকভাবে যে বার্তাটা যাচ্ছে যে বিজেপির প্রতিপক্ষটা কি, কংগ্রেসকে অস্বীকার করে বিজেপির বিকল্প তৈরি হতে পারে। মানে তৃণমূল কংগ্রেসের লক্ষ্যটা কি, বিজেপিকে ক্ষমতাচ্যুত করা না কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা? ক্ষমতার থেকে দূরে কাকে রাখতে চায়? বিজেপিকে আসতে পারছে কি কংগ্রেস? না, প্রশ্নটা হচ্ছে না কংগ্রেস কি জাতীয় স্তরে আজকে তৃণমূল কি জাতীয় স্তরে পাঞ্জাবে কি হচ্ছে নাকি আজকে রাজস্থানে? এক সেকেন্ড শেষ করতে দেন। নাকি যে তৃতীয় আরেকটা পরিষদ তৈরি করে, মানে কংগ্রেসের থেকে বাইরে থেকে তৃতীয় পরিসরের নেতৃত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করতে চাইছে? এই প্রশ্নগুলো তো আসবে যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যদি সত্যি বিজেপির বিরুদ্ধে হয়, তাহলে তো বিজেপি বিরোধী মোর্চাটা তৈরি হোক, সেটা চাইবে। আক্রমণ করছে। আরে কোথায় কাটুয়া? রিজিওনাল পার্টিগুলো আছে না? না না, আজকে উত্তরপ্রদেশে আছে। বেশ, তাহলে এই প্রশ্ন বারে বারে আসবে যে 2024-এর আগে কার লক্ষ্য কি, আগামী দিনে কোন সমীকরণ কোন দিকে এগোতে পারে বা কোন দিকে মোড় নিতে পারে। বিশ্ব শান্তি বৈঠকে যোগ দেওয়ার জন্য রোমের একটি সংস্থা আমন্ত্রণ জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু ভারত সরকারের তরফে রোমে যাওয়ার সেই অনুমতি
মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেওয়ায় তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর। দেখুন, শিকাগোর পর এবার রোম, ফের মুখ্যমন্ত্রীর বিদেশে যাওয়ার অনুমতি দিল না কেন্দ্র। আর এ নিয়ে ভবানীপুরের প্রচার মঞ্চ থেকে শনিবার ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम बीजेपी के टक्कर लगा के कहती हूँ जो नहीं कहना चाहते थे, तो हिंदू हम थे तो तुम लोग ने मना कर दिया। तुम लोग बंगाल में आके बोलते हैं कि ममता जी ने दुर्गा पूजा नहीं करने देता है, तो रोम पे आप क्यों रुका? কেন্দ্রে যে সরকার রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএর সরকার নয়, কেন্দ্রে ভারত সরকার আছে। আন্তর্জাতিক আঙিনায় যে কোনো বিষয় কে অর্গানাইজ করছে, সেখানে কারা উপস্থিত থাকছেন এবং সেখানে কি বিষয় আলোচিত হচ্ছে, এটা অত্যন্ত স্পর্শকাতর। সুতরাং একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে রাজ্যে পুরো দেশের বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক আঙিনায় ভারতবর্ষের অবস্থানকে ব্যক্ত করতে পারাটাই বিষয়টা একটু কঠিন। এক্ষেত্রে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, এর বাইরে যদি বেশি কিছু বলার থাকে তারা বলতে পারবে। বেসরকারি সংস্থা কমিউনিটি অফ স্যান্ট-এগিডিওর উদ্যোগে 6 ও 7 অক্টোবর ইতালির রোমে বিশ্ব শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, পোপ ফ্রান্সিস, মিশরের ইমাম ও ইতালির প্রধানমন্ত্রীর। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে যে কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিদেশ মন্ত্রক মনে করে এই অনুষ্ঠানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ করা ঠিক নয়। जिलासी, पूरा जिलासी में इसको किया पूरा। अगर कोवैक्सीन में कोई लोग अमेरिका नहीं जा सकते हैं कि कोवैक्सीन इज नॉट रिकॉग्नाइज्ड बाय द वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन, लेकिन प्राइम मिनिस्टर चला गया स्पेशल परमिशन में। एक दफे हम लोगों ने सोचा कि हमारा कितना स्टूडेंट नहीं गया। अगर शांति का बात आया और देश में एक रिप्रेजेंटेशन एशिया में मिला, तो आप लोगों ने क्यों मेरे को रोक दिया, क्यों मेरे को जाने नहीं दिया? हर तरह पैसा ही करते हैं, लेकिन इसमें मेरे को रोका नहीं जाएगा। মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গেই শান্তি আনতে পারেনি, তিনি শান্তির সভা করতে যাবেন? প্রথম তো জানা দরকার যারা ডেকেছে তারা কে। কাজেই ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর সমস্ত কিছু জেনে বুঝেই নিশ্চয়ই অনুমতি দেয়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের চীন ও শিকাগো যাওয়া বাতিল ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক চাপানুতর। এবার মুখ্যমন্ত্রী রোমে যাওয়া বাতিল ঘিরেও তুঙ্গে উঠেছে তরজা। সুদীপ্ত আচার্য, বিজেন্দ্র সিংহ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনি শুনলেন দীপ, মুখ্যমন্ত্রী বলছেন যে যদি প্রধানমন্ত্রী স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকা যেতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যেতে পারবেন না? এর পেছনে শুধুমাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে জেলাসি, হিংসা বা প্রতিহিংসা। প্রথমেই আমাদের মনে রাখতে হবে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার পদমর্যাদার একটি মূল্য আছে। যেখানে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল সেটি একটি প্রাইভেট সংস্থা, যেটা আপনারা দেখালেন, এখান থেকে আমি জানলাম এটি একটি প্রাইভেট সংস্থা, তারা নিমন্ত্রণ করেছিল। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি যাচ্ছিলেন এবং উনি পুরো দেশকে রিপ্রেজেন্ট করছেন এবং সেটা উনি করতে পারেন কি না, প্রথম কথা এটা এক। আর দ্বিতীয়ত, ওনার পদমর্যাদা সেখানে লঙ্ঘিত হবে না তো, মর্যাদা লঙ্ঘিত হবে না তো, আমাদের সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবং আরেকটা প্রশ্ন আছে দেবনারায়ণ বাবু, আপনি বলবেন, সেটা হচ্ছে উনি কি হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি? উনি কি হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করছেন? উনি একটি ধর্মের কি মুখ্যমন্ত্রী? আমাকে সেটা বলুন। একটু বলি না, এটা ঘটনা তোমাদের সমীক্ষায় বললে রামকৃষ্ণ মিশনের একটা আমেরিকা যাওয়ার ব্যাপার ছিল, ক্যান্সেল করলো। চীনে তার আগে তাও ক্যান্সেল করলো। এটা বিশ্ব শান্তি উৎসবে প্রশ্ন হচ্ছে কি এটা কি শান্তি? এটা কি শান্তির উৎসব? যে কেউ একটা শান্তি, আপনার পাড়াতে কেউ যদি একটি শান্তি বিশ্ব শান্তি উৎসবের নাম করে মাচা করে প্রোগ্রাম করে, সেখানে মুখ্যমন্ত্রীকে ডাকে, সেখানে মুখ্যমন্ত্রী যাবেন? সেখানে বিশ্ব শান্তি, উনি রাজ্য শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না, উনি রাজ্য শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না। এই লোকগুলো ট্রাভেল করে। তোমরা একটা প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ব শান্তির এই যে একটু দ্বীপ একটা কথা বললো যে এটা প্রাইভেট অর্গানাইজেশন করতে, হাউডি মোদি বলে একটা অনুষ্ঠান হলো, সেটাও একটা প্রাইভেট সংস্থা করেছিল। এবার মানে প্রাইভেট সংস্থায় কোনো রাষ্ট্রপ্রধান যেতে পারবেন না বা রাজ্যের প্রধান যেতে পারবেন না, এটা কোথাও লেখা নেই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বিশ্ব শান্তির ওইখানে গিয়ে যদি মমতা ব্যানার্জি বলেন আমি জানি না কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা, তারপরে আরো দ্বীপ আগে কথা শুনো, দ্বীপ কথা শুনো, বেশ করো। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ পারেন নাকি পারেন না এই নিয়ে চাপানুতর।
বিক্ষোভ কর্মসূচি নেওয়া হলো, বিক্ষোভ দেখানো হলো হাজরায়, আর যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক দড়ি টানাটানি। আমি শুরুতে আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার নির্বাচনী প্রচারে এসে ঠিক কি বলেছিলেন, যা নিয়ে বিজেপি আজকে প্রতিবাদ, যে ছবি দেখতে পাচ্ছেন প্রতিবাদ মিছিল বের করেছিল। শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালকের মন্তব্য দেখুন। একটি ছেলে ওদের মারা গেছে, ইলেকশনের সময় একটা ঘটনা ঘটেছিল, বা তাতে ভালো হয়ে গেছিল, সে ঘটনা নয়, পরে কোনো একটা সার্জারি হয়েছে, সেই সার্জারিতে মারা গেছে। দেখুন, যে কোনো ঘটনা দুঃখজনক, আমার পার্টি হোক, অন্য পার্টি হোক, বা যে কেউ, মৃত্যু অলওয়েজ দুঃখজনক। আমি কালকে শুনছি, আমি যখন মিটিংয়ে গেছিলাম, নবান্নে ছিলাম, আমার বাড়ির কাছে ডেড বডি নিয়ে ঢুকছে। কত বড় ক্ষমতা বুঝুন, একটা করে কান মুলে দিলে পালিয়ে যাবে এমন ক্ষমতা নেই, বড় বড় কথা আর ভাষণ। আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ। তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। আর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনীতির তরজার পারদ, যা আজকে পৌঁছেছে একেবারে সপ্তমে। দেখুন, মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থীর মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার রাতে কালীঘাটে ধুন্ধুমার বাঁধে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সমস্ত কর্মীরা তৃণমূল হারমাত তালিবানি সমর্থকদের হাতে খুন হয়েছে, তাদেরকে কুকুরের সাথে তুলনা করা, মৃত পচা কুকুরের সাথে তুলনা করার জন্য, যারা নিজের সন্তানকে হারিয়েছেন তাদের জন্য সুবিচার চাইতে এসেছি। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে এখন ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রীর মন্তব্যের প্রতিবাদে শনিবার পথে নামল বিজেপি। এদিন হাজরা পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা ছাড়াও মিছিলের একেবারে সামনের সারিতে ছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নিহত বিজেপি নেতাকর্মীদের পরিবারের লোকজন। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনানন্দা, যেটা বিজেপি তরফে অভিযোগ তোলা হচ্ছে, তৃণমূলের সন্ত্রাসে তাদের যে সমস্ত দলীয় কর্মী সমর্থকেরা মারা গেছেন তাদের পচা কুকুরের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, উনি পচা কুকুর বলেননি। যেভাবে ডেড বডি নিয়ে আমার বাড়িতে আসছে, একটা পচা কুকুর যদি তোর বাড়ির সামনে, আমার কথাটা বলো, মানে পরিণতি জানেও দুঃসাহস দেখে মানুষকে কুকুর বলছেন। এর আগেও কর্মচারীরা যখন দিয়ে চাইতে গেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করা করে, কুকুর করে। যদি এই হয় তাকে নাকি বিশ্ব শান্তি সম্মেলনে বেশ করে যে ক্যান্সেল করে দিয়েছে, বেশ করে যে ক্যান্সেল করে দিয়েছে। একদিন না একদিন এরা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে? তার নাকি স্বপ্ন। দিলীপ ঘোষের সবাই একসাথে কথা বলে দর্শক কারোর কথা বুঝতে পারেন না। আচ্ছা, আমি দুজনকে থামালাম, দেবনারায়ণ দা, দুজনকে থামালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাইছেন, প্লিজ। দেবনারায়ণ দা প্লিজ, দেবনারায়ণ দা প্লিজ, এক এক করে বলুন, সকলে বলার সমান সুযোগ পাবেন। প্লিজ দেবনারায়ণ দা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বডি নিয়ে উনি নিয়ে এসেছিলেন কিনা এখানে? আজকে যদি মৃতদেহ নিয়ে আসাটাকে খারাপ হয়ে থাকে, তাহলে ওনার মনে রাখা উচিত উনি ভিখারি পাসওয়ানের বডি নিয়ে এসেছিলেন। আর ধরে নিলাম এইটা একটা নির্বাচনী বিধি আছে, সেখানে অবশ্যই ডেড বডি নিয়ে মিছিল করা যায় না। তার উত্তর এটা হবে একজন সাংবিধানিক প্রধানের। যে কোনো মৃতদেহ, আজকে বিজেপির কর্মী হোক, কংগ্রেস কর্মী হোক, নির্দল হোক, একটা মৃতদেহ এক এক করে বলবেন, দর্শকেরা প্রত্যেকের কথা সমান শুনতে পাবেন। আমি তিনজনকে থামালাম, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। প্লিজ, আমি তিনজনকে থামাচ্ছি। আমার স্পষ্ট প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ, আপনি দেখুন, দেহ নিয়ে রাজনীতি তখনও ছিল, এখনো আছে, অর্থাৎ এই ঘটনা, এই প্রবণতা সমানে চলেছে। বিশ্বনাথ চক্রবর্তী একেবারে শুভ্র, আমরা প্লিজ, দেবনারায়ণ দা প্লিজ একটু থামুন আপনারা। বিশ্বনাথ চক্রবর্তী, রাজ্যের মানুষ এই দেহ নিয়ে রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত।
আমরা দেখেছি জঙ্গলমহল থেকে একের পর এক ডেড বডি নিয়ে কলকাতা শহরে প্রদর্শনী হতো। আমরা তো দেখেছি দিনের পর দিন বিকারি পাসওয়ান থেকে শুরু করে একের পর এক বিভিন্ন জেলায় যারা মারা যেত তৃণমূল নেত্রী বা তখন তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু দেহ নিয়ে এসে কলকাতার মানুষকে প্রদর্শনী দেখাতো। এবং আজকে বিজেপি মানে শিখেছে, গুরুত্ব থেকে শিখেছে শিষ্য, মানে তৃণমূলের উপযুক্ত শিষ্য বিজেপি, তারাও একই ধরনের রাজনীতি করছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, একটা সভ্য সমাজে দেহ নিয়ে রাজনীতি চলে? আর মুখ্যমন্ত্রী যে ভাষণটা দিলেন, কুকুরে মানে কতটা, উনি কুকুর বলেননি, কুকুর যদি ওর বাড়ির সামনে রাখা হয়, না বিশ্বনাথ বাবু ইন্টারপ্রিটেশন ভুল করবেন না, একটা মরা কুকুর যদি বাড়ির সামনে রাখা হয়, আপনি নিজেও জানেন যে আপনি যেটা বলছেন তার কোনো সার্বত্রিক মানে একটা সিলির জিনিসকে তাকে উনি বলেছে, উনি কি বলেছে, উনি বলেছে আপনাকে কাটমানি করে কেন? প্লিজ আমি বারে অনুরোধ করছি, সবাই একসঙ্গে বললে কারুর কথা শোনা যায় না। আমি শুধু এখানে একটা ছবি আরেকবার দেখাতে চাইবো, সেটা হচ্ছে এই অভিযোগ বিজেপির তরফে বারে তোলা হয় আইন শৃঙ্খলার প্রশ্নকে সামনে রেখে, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ বিজেপির তরফে বারে তোলা হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচারে আসামের প্রসঙ্গ উত্থাপিত করেছেন। আসামে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার আজকে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি ছবিটা একবার প্রথমে দেখাতে চাইবো। এই ছবি এবং এই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের আজকে নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। কিন্তু একটা বিষয় দিব্যবিশ্বাস এখানেই আসতে চাইবো, আমি দিব্যবিশ্বাসের কাছে আসবো। তার আগে এই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশন তারা কি শুধুমাত্র এই ধরনের ঘটনা, বিজেপি শাসিত রাজ্য যেখানে এই ধরনের হিংসার ঘটনা ঘটে সেখানে কি চোখ বন্ধ করে থাকে জাতীয় মানবাধিকার কমিশন? আজকে এই প্রশ্ন তুলেছেন প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। अब देखा परसों असम में एविक्शन के लिए इनह्यूमन टॉर्चर किया है एक भाई के ऊपर में। कहा है ह्यूमन राइट्स कमीशन, आ जाओ दिखाओ, बंगाल में कुछ नहीं होता है, ह्यूमन राइट्स को भेज देते हैं। और जब असम में कोई आदमी को मारते हैं, पीटते हैं, गोली चलाते हैं, उसका ऊपर डांस करता है, तो ह्यूमन राइट्स कमीशन कहा जाता है? शर्म नहीं लगता है? हम तो एविक्शन करते नहीं है किसी का ऊपर, चाहे हिंदू हो, चाहे मुसलमान हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे दुकानदार हो, चाहे मजदूर हो। लेकिन ये लोग कैसा लोगों को मारता है? एनआरसी लिए जो प्रोग्राम हुआ, कितना लोगों को मारा? हम तो एनआरसी करने नहीं दिया और करने देगा भी नहीं, ये हमारा हक है। हम तो क्या करने नहीं दिया, देगा भी नहीं। हम कितना रैली किया आप लोगों को पता है? দীপ, ফের পক্ষপাতিত্বের অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে। একটা বাংলার প্রবাদ আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখানে হয়ে গেছে তাই। পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসাকে তিনি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন তুমি আজকে জাতীয় মানবাধিকার কমিশন আমি প্রত্যেককে বলার সমান সুযোগ দিচ্ছি, প্লিজ এক এক করে। আমি বলছি এই ধরনের যে কোনো ধরনের সন্ত্রাস বা হিংসার ঘটনা যে রাজ্যে হোক না কেন সমানভাবে তার নিন্দা করা উচিত। যদি বাংলায় হয়ে থাকে সেটা সমানভাবে নিন্দনীয়, আসামের ক্ষেত্রেও আপনাকে একই ভাষায় তার নিন্দা করতে হবে, তার সমালোচনা করতে হবে। তোমরা কন্ডেমও করছো না। বেশ, আমি দেবনারায়ণ সরকারকে থামালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাইছেন। অভিষেক, সমস্যাটা কি বলতো, একটু আগে আমরা অসংবেদনশীলতা নিয়ে একটু আগে মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছিলাম, আজকে দেখো মানে মৃত্যু দিয়ে মৃত্যুকে জাস্টিফাই করা হচ্ছে। এইটা দ্বীপের ভাষা, রাজনীতি করতে এসেছে, দাবেদারি করতে আসেনি। আজকে কিন্তু বন্দুকের গুলিতে কারণ নাম লেখা গেছে, আসতে পারে। এই ঘটনা কল্পনা করতে পারেন? একটা সুষ্ঠু গণতান্ত্রিক কোন একটা রাজ্যে এই ঘটনা কল্পনা করা যায়? আসামে
দিয়েছে? কার কান খুলে দিয়েছে? মাথায় রাখবে কার কান খুলে দিয়েছে? আসামের মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। সত্যটাকে দেখাও। বেশ। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী, আমাদের সময় একেবারে শেষের দিকে। বিশ্বনাথ চক্রবর্তী প্লিজ, আমি তিনজনকে থামাচ্ছি, এক এক করে বলুন দয়া করে। আমি তিনজনকে থামাচ্ছি। বিশ্বনাথ চক্রবর্তী, বলছি যে দেখো, শাসকের ভাষা সব জায়গায় এক। শাসকের ভাষা এই মমতা বন্দ্যোপাধ্যায় প্লিজ দেবনারায়ণ দা, যে ভাষা বলেছিল মমতা মানে শাসকের ভাষার মধ্যে তফাৎ হয় না। আসামের শাসকের ভাষা এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসেবে তার ভাষা দুটো এক। যে যখন যার মতন করে পারে ব্যবহার করে। নির্বাচনী ক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন। গতকাল আপনি মানুষের বাড়িতে কুকুর পাঠিয়ে দিতে চাইছিলেন, যে দেখতে চান কোন ধরনের মানসিকতার থেকে আপনি ওই কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার বাড়ির সামনে লাশ বসাবেন, উনার বাড়ির সামনে কুকুর, আপনি তার সঙ্গে তুলনা করছেন? আরে জাস্টিফাই ওটা হয় না। উনি কুকুর বলেননি, কুকুরটা যদি বাড়ির সামনে রাখা হয়। বেশ, আমাদের আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ। আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করব।